প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ চ্যানেল আয়ের পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথন। আমাদের আজকের সেটে আছেন বিশেষ দুজন অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করাবো, তারপরে আজকে আলাপ হবে, গল্প হবে, আড্ডা হবে। সাথে আছে ক্ষমা হরণ, তিনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক কর্মকর্তা। শুভেচ্ছা আপনাকে। সাথে রয়েছেন আহমেদ রেজাউর রহমান, তিনি একজন সাংবাদিক এবং নাট্যকার। আপনাকেও শুভেচ্ছা। শুভেচ্ছা। কেমন আছেন? এই তো। আর এখন ব্যস্ততা কেমন চলছে স্যার, শুরুতে যদি আপনার কাছে জিজ্ঞাসা করি? না, আমি তো টেলিভিশন নিয়েই আছি। আগে বাংলাদেশ টেলিভিশনে কাজ করতাম বহুদিন, প্রায় 30 বছর। তারপরে কয়েকটি প্রাইভেট টেলিভিশনে কাজ করেছি। এখন অধ্যাপনার সাথে যুক্ত পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট। এখানে সেটাও মানে আপনার এই মিডিয়া নিয়েই, ফিল্ম, টেলিভিশন, ফটোগ্রাফি, এইটার উপর উচ্চতর শিক্ষা, এটা নিয়ে আছে আর কি। বাংলাদেশের গণমাধ্যম এই জায়গার সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত, এবং বাংলাদেশ টেলিভিশন তো একমাত্র চ্যানেল ছিল শুরুতেই যার জার্নি বাংলাদেশের জন্য। আর এরকম একটা টেলিভিশনের সাথে নিজেকে জড়িয়েছেন, এবং শুধু জড়াননি আমাদের জন্য এত কাজ করেছেন, একটা টেলিভিশনের জন্য কাজ করেছেন। এই যাত্রাটা আসলে অনেক স্বর্ণালী সময় ছিল আপনার জন্য এবং আমাদের জন্য, যখন আমরা স্মৃতিচারণ করি। ওই সময়টা নিয়ে একটু জানতে চাই, যখন আপনি থেকেছেন, আপনি বাংলাদেশ টেলিভিশনের অবস্থা কেমন দেখেছেন এবং তখন কি করতে চেয়েছেন? হ্যাঁ, আমি যখন যোগদান করি বাংলাদেশ টেলিভিশনে, তখন তো টেলিভিশনের একটা স্বর্ণালী যুগ পার হচ্ছে। কারণ 1964 সালে বাংলাদেশ টেলিভিশন যখন শুরু হয়, তখন তো এর সম্প্রচার পরিধি তত বেশি ছিল না। এবং আমরা যখন যোগদান করি 1980 সালে, এবং একদল তরুণ, বিশেষ করে সাংস্কৃতিক ক্ষেত্রে আমরা তখন অনেক কাজ করেছি, বাইরে থেকে পড়াশোনা করে এসেছি অনেকে। এইরকম অনেকেই আমাদের স্বাধীন দেশে প্রথম যোগদান করে কিন্তু 1980 সালেই প্রযোজক হিসেবে। তা ওই সময় আমরা যাদেরকে পেয়েছি আমাদের সিনিয়র হিসেবে, যারা আমাদের মেন্টর ছিলেন, যেমন কয়েকজনের নাম বলতে পারি, যেমন মোস্তফা মনোয়ার, আব্দুল আল মামুন, মোস্তাফিজুর রহমান, মোস্তফা কামাল সৈয়দ, হ্যাঁ, আতিকুল হক চৌধুরী ইত্যাদি নানাজন। মানে প্রত্যেকের এক একজন, মানে তারা হচ্ছে কর্মক্ষেত্রে তারা একজন বিশাল ব্যক্তিত্ব, এবং তাদের কাছ থেকে শেখার অনেক কিছু ছিল। এবং আমি যখন যোগদান করি, তখন আমাদের মহাপরিচালক ছিলেন, যদিও তিনি একজন সিএসপি কর্মকর্তা ছিলেন, প্রাক্তন সিএসপি, এম এ সাইদ। কিন্তু তিনি বাংলাদেশ টেলিভিশনের সেই সময়ে বাংলাদেশ টেলিভিশনকে আধুনিক টেলিভিশন হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এবং আন্তর্জাতিক মানের করার জন্য তিনি অনেকগুলি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এবং তার আমলেই, সেই সময় জিয়াউর রহমানের শাসনকাল, সেই সময় কিন্তু বাংলাদেশ টেলিভিশন প্রথম সাদা কালো থেকে 1980 সালেই ডিসেম্বর মাসে রঙিন টেলিভিশন যুগে পদার্পণ করে। এবং আপনাকে বলে রাখি যে বাংলাদেশ টেলিভিশন শুধু এই উপমহাদেশে না, দক্ষিণ এশিয়ার প্রথম টেলিভিশন কেন্দ্র, এবং প্রথম রঙিন যুগেও বাংলাদেশ টেলিভিশন প্রথম যায়। এবং এই টেলিভিশনের দ্বিতীয়, তৃতীয় দশক, এমনকি চতুর্থ দশক খুবই জনপ্রিয় একটা মাধ্যম ছিল। এবং বাংলাদেশের আশেপাশের যে সমস্ত ভারতের যে সমস্ত প্রদেশ আছে, যেমন পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই প্রত্যেক জায়গায় কিন্তু বিটিভির এক মানে দর্শক ছিল অনেক। আমাদের নাটক নিয়ে আমাদের কাজ, তারপরে আমাদের ম্যাগাজিন অনুষ্ঠান, এক মানে নাম করা পৃথিবীর মানে অনেক গুণীজন আমাদের এই বাংলাদেশ টেলিভিশনে তখন এসছেন। পৃথিবীর নাম করা ছবি তখন বাংলাদেশ টেলিভিশনে দেখানো হতো, তাই না? তা সেই সময়টায় যারা বাংলাদেশ টেলিভিশন দেখেছেন, তারা এখন যদি দেখেন, তাহলে সেটা তাদের কাছে একটু অবাকই লাগবে যে ওখান থেকে মানে একটা চ্যানেল বা যে কোনো এক প্রতিষ্ঠান আসলে ক্রমান্বয়ে ওঠে, কিন্তু এটা ক্রমান্বয়ে তার অধোগতি, এটা কিন্তু অনেকের কাছে একটা অবাক বিষয়ের ব্যাপার। এই যে আজকে চ্যানেল আয়ে যারা প্রধান কর্মকর্তা, তারাও কিন্তু একসময় বাংলাদেশ টেলিভিশনে কাজ করে এসছেন, তাই না? এবং আমরা যেটা 1980 সালে আমি যখন যোগদান করি, তখন এই টেলিভিশন যে অনুষ্ঠান হয়, এটাকে
ত্রৈমাসিক ভিত্তিতে আমরা পরিকল্পনা করা হতো যে আগামী 3 মাসের অনুষ্ঠান সূচি কি কি যাবে, তার ভিতর কয়টা নাটক যাবে, কবে যাবে, কখন যাবে, কয়টা সঙ্গীতানুষ্ঠান যাবে, কয়টা ম্যাগাজিন অনুষ্ঠান যাবে, সব একদম লেখা থাকতো। তার প্রযোজক কে থাকবে, এবং সেইটা করতে যেয়ে আমাদের প্রথম যে টেলিভিশন গাইড, যেটা তার প্রথম নাম ছিল টিভি কিউ, এই টিভি কিউটা প্রথম বের হয়, তার পরবর্তীকালে নাম পরিবর্তন করা হয় টিভি গাইড। এবং আমার সৌভাগ্য হয়েছিল যে এই টিভি কিউরও সম্পাদক আমি ছিলাম, হ্যাঁ, যার জন্যে একটা গুছিয়ে যে কাজ করার একটা ব্যাপার টেলিভিশনের প্রয়োজন, সেটা আমার মনে হয় যে এখন আমরা মিস করি। এই বিষয়গুলো তো আসলে আমরা এখন যখন টেলিভিশনের বর্তমান অবস্থা দেখি অনেকটাই আসলে আঁচ করতে পারি যে যে জৌলুস আমাদের ছিল বাংলাদেশ টেলিভিশন, একমাত্র টেলিভিশন হয়ে ধীরে ধীরে আসলে ওই জায়গা থেকে আমরা এখন কোন জায়গায় এসেছি এ বিষয়ে আলোচনা হবে। তবে প্রকাশনার বিষয় যখন উঠে আসলো বাংলাদেশ টেলিভিশনের, এই প্রকাশনার জায়গাটা আসলে অনেক সমৃদ্ধ এবং এর পিছনে অনেক মানুষ কাজ করেছেন। অন্যতম একজন ব্যক্তিত্ব হিসেবে যদি আমরা আহমেদ রেজাউর রহমানের কথা বলি, বাংলাদেশ টেলিভিশনের সাথে তার পথ চলা এবং তার জন্য যে কাজের পরিধি তার, সেটিও আসলে ওতপ্রোতভাবে জড়িত। সেই কাজগুলো নিয়ে আসলে জানতে চাই যে কেমন ছিল সেগুলো। আচ্ছা, প্রথমত হচ্ছে কি, হারুন ভাইয়ের মতো একজন ব্যক্তিত্বের সাথে স্ক্রিন শেয়ার করা, এটা আমার জন্য বিরাট দুর্লভ সুযোগ। কারণ ওনাদের দেখেই আমরা আসলে বড় হয়েছি। আমি তখন টিভি সাংবাদিকত্ব করি, টেলিভিশনে অভিনয় করবো এরকম কোনো ইচ্ছা আমার কোনোদিনই ছিল না। আমার টেলিভিশনকে ভিতর থেকে দেখার খুব ইচ্ছে ছিল। তো সেই সময় দেখা করতে গিয়ে দেখলাম যে এত বড় বড় মানুষ, মানে মুস্তাফিজুর রহমান, মুস্তাক কামাল সৈয়দ, আতিকুল হক চৌধুরী, মানে প্রতিষ্ঠান এক একজন, মানে তাদের কাছে কথা শুনলেই মনে হয় যে আমি রিচ হচ্ছি। এবং এর মধ্যে দুজন লোকের কথা বলবো, আতিকুল হক চৌধুরী এবং মুস্তাফা কামাল সৈয়দ। ওনারা কোন দিন কোন নাটক গেছে, কোন অনুষ্ঠানে সব টুকে রাখতেন। আমি আমার বইটার ভিতরে লিখে রাখছি, ওনারা দুজন বেঁচে থাকলে আমার এই বইটা অনেক রিচ হতে পারতো। কারণ আমি ইডিয়েট নাটকটার কোনো তারিখ খুঁজে পাই নাই, যে বাংলাদেশের বিখ্যাত একটা টিভি নাটক, কারণ কোথাও এটা নিয়ে কিছু নাই। তো এটা আমি মনে করলাম যে এই প্রকাশনা, এই বইটাই বাঁচায় রাখতে পারে আসলে একটা ইতিহাসকে। কারণ আমরা সব তো ইরেজ মিডিয়া, আসলে আমি এখন দেখছি এখনই হারিয়ে যাচ্ছে। এই যে বইটার ভিতরে আমি চিন্তা করলাম, প্রথম খণ্ডটা আমি নিয়েছি 71 থেকে 80 সাল পর্যন্ত। তো এর মধ্যে আমি প্রেরণা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে সাগর ভাই, ফরিদুর সাগর টেলিভিশন নিয়ে অনেক লেখালেখি করেন, উনি এত ইনফরমেশন দিয়ে রেখেছেন, ওনার বই থেকে আমি অনেক কিছুই পেয়েছি। কিন্তু মিসিং হচ্ছে তারিখগুলো, যে তারিখগুলো কোথাও নির্দিষ্ট করে না, কবে শুরু হলো, কবে শেষ হয়েছে। এবং হারুন ভাইয়ের শঙ্কিত পদযাত্রা একটা বই আছে, ওটা আমার সেকেন্ড খণ্ডে, যেটা 81 থেকে 90 সাল পরে আমি খণ্ডটা করছি। ওনার বই থেকে আমার অনেক রেফারেন্স এখানে আসবে, কারণ উনি তারিখ সহ, দিন তারিখ সহ সব কিছু লিখেছেন। তো এই জিনিসগুলো করতে গিয়ে হয় কি, টেলিভিশন আমাদের এখন যে টেলিভিশনটার যে কাজটা হচ্ছে, হারুন বল টিভি গাইড যেটা কথা বললেন, এটার সামনে সম্পূর্ণ একমত, যেটা কোনো গাইডলাইন না থাকলে কিছুই হয় না। আর টেলিভিশন আসলে নিজেকে পাল্টে ফেলতে চেয়েছে। বিটিভি বিনোদনের একটা মাধ্যম ছিল, তথ্য দিত, বিনোদন দিত, অ্যান্ড বিটিভি প্রাইভেট চ্যানেল হতে চাচ্ছে। তো প্রাইভেট চ্যানেল, বিটিভি তার মানে খোলস পাল্টে এখন অন্য একটা গিয়ে প্রাইভেট চ্যানেলের সাথে কম্পিটিশনে যেতে যাচ্ছে, সেটা আসলে একটা অসম্ভব ব্যাপার। আচ্ছা, আপনি 1971 থেকে 1980-র একটি কথা বলছিলেন। ওই সময় 1971-এ আসলে বাংলাদেশ টেলিভিশনের ভূমিকা নিয়েও আসলে আপনার জানা বা আপনি এই বিষয়ে আসলে জানাতে চেয়েছেন মানুষকে, সেটা নিয়ে একটু শুনতে চাই। আচ্ছা, 1971 ঢাকা টেলিভিশন বইটা আমি করেছি নিজের টার্গেট থেকেই, কারণ ওই সময়টা নিয়ে আমার কোনো কাজ চোখে পড়ে নাই কখনো। যে সময় কারা কাজ করতেন, কি অনুষ্ঠান যেত অন এয়ারে, বা ভেতরে মানে কি ধরনের টার্মোয়েল ছিল, সেই জিনিসগুলো আমি বইটাতে তুলে ধরেছি। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা পরিষ্কার চিত্র পাওয়া যায়। আসলে টেলিভিশন সংকটে ভুগছিল তখন, তারা অনুষ্ঠান রিপিট করছিল, তারা নাটক করছিল, এবং তারা ঐতিহাসিক মুসলিম ক্যারেক্টার নিয়ে নাটক করছিল, যারা মানে খুব বীর ছিলেন। এবং আমাদের টেলিভিশন তখন তো আসলে আমাদের কর্মীরা চালান না, কিছু লোক ছিলেন বাধ্য হয়ে করেছেন, কিছু হয়তো স্বেচ্ছায় কাজ করেছেন তখন, কিন্তু প্রোগ্রামগুলো সেই সময় আসলে উল্লেখযোগ্য কিছু ছিল না। এবং এটা বইটা পড়লেই আসলে সবাই বুঝতে পারবে যে সংকটের মধ্যে দিয়ে একটা যুদ্ধ সময় বইটা তারা কাজ করেছে। এবং আমার মনে হয় এই বইটা থেকে আরও হয়তো ভালো কাজ অনেকে করতে পারবে, এটা একটা রেফারেন্স হিসেবে যে গবেষক কাজ করবেন তিনি করতে পারবেন। বাহ, অনেক ধন্যবাদ আপনাকে। এরপরে আসলে অনেকগুলো কাজ আপনি করেছেন, বাংলাদেশ টেলিভিশন নিয়ে করেছেন, বিভিন্ন শিল্পীর জীবনী নিয়ে করেছেন। তার মধ্যে একটি বইয়ের কথা বলতে হয়, সাধারণ এক অসাধারণ, হুমায়ুন ফরিদিকে নিয়ে যেটি লিখেছিলেন আপনি। এবং সেখানে অসাধারণ কিছু কাজ আছে, অনেক মানুষের ইন্টারভিউ, তাকে নিয়ে ভাবনা, সবগুলো আপনি একত্রিত করেছেন। ওই কাজের জায়গাটা নিয়ে একটু শুনতে চাই। এটা একই ফরিদুর সাগর ভাইয়ের অবদান। কারণ আমি যখন ঢাকা টেলিভিশন 1971 লিখলাম, উনি আমাকে সেদিন বইটা দিতে আসলাম তাকে, তখন সেদিনই আমাকে বললে তোমাকে তো একটা দায়িত্ব নিতে হবে। আমি বললাম যে কী ভাই?
হুমায়ুন ফরিদের উপর একটা স্মারকগ্রন্থ হবে, এটা তোমাকে করতে হবে, তুমি এটা করে দাও। তা আমি তো রাজি হলাম। রাজি হওয়ার পরে দেখলাম যে কাজটা অনেক কঠিন, কারণ তার মানে তাকে নিয়ে লিখতে চায় অনেকেই, আবার এমন অনেক ঘনিষ্ঠজন তার ছিলেন, অনেকেই লিখতে চান নাই। মানে আমি একটা বিরূপ এবং মানে মিশ্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গিয়েছি, সেটা আসলে মানে অভিজ্ঞতা, আসলে সব কিছুই অভিজ্ঞতা। এবং সাগর ভাই ইন্সপায়ার করেছেন বলে, এবং বইটা আফজাল ভাই এবং সাগর ভাই দুজনের প্রতি আমি কৃতজ্ঞ, এবং ইমপ্রেস প্রিন্টিং যারা কাজ করছে আমার পেছনে এই শ্রমটা দিয়েছে, আমি অসাধারণ, আমি তাই কৃতজ্ঞতা আমি কোনোভাবেই জানাতে পারবো না। কমহরণ স্যার, আপনার কাছে একটু আসতে চাই। এই যে এখনও কিন্তু এই বর্তমান সময়ে এসেও আমাদের রেফারেন্স দিতে হয় বাংলাদেশ টেলিভিশনে ওই সময়তেই নাটকটি হতো, এবং সেই নাটকটি যখন আমরা করোনাকালীন সময়ে বাসায় বসেছিলাম, ওই যখন পুনঃপ্রচারগুলো হলো, সেটি দেখার ক্রেজ মানুষের মধ্যে যে পরিমাণে ছিল, এখন একটা নতুন নাটক রিলিজ হলেও আসলে ও পরিমাণে থাকে না। তো এই যে ওই ফেজে দাঁড়িয়ে আমরা এমন কাজ করতে পেরেছি, এখন পারছি না, আমাদের ব্যর্থতার জায়গাটা আসলে কোথায়? হ্যাঁ, ব্যর্থতা বলবো না, কারণ এখন টেলিভিশনের প্রতি মানুষের আকর্ষণও একটু কমে গেছে। হ্যাঁ, এখন অনেকগুলি মিডিয়া এসছে তো, বিশেষ করে ওটিটি আসার পরে, তারপরে অনলাইন টেলিভিশন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব কিছুতে মানুষ অনেক ব্যস্ত হয়ে গেছে। তবে টেলিভিশন তার ভূমিকা কিন্তু ঠিকই রাখতে পারে আমরা যদি চাই। হ্যাঁ, এখন বাংলাদেশ টেলিভিশন যদি চায় সে প্রাইভেট টেলিভিশনের মতো হবে, আর প্রাইভেট টেলিভিশন যদি চায় যে সে বাংলাদেশ টেলিভিশনের মতো হবে, এটা তো সম্ভব না, কারণ প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা। কারণ বাংলাদেশ টেলিভিশন হচ্ছে জাতীয় টেলিভিশন এবং এটি জাতীয় সম্প্রচার মাধ্যম, তাই না? জাতীয় সম্প্রচার মাধ্যমের কতগুলি সুবিধা আছে, অসুবিধাও আছে। আর প্রাইভেট টেলিভিশন যেটা, সেটাকে পুরোপুরি চলতে হয় বিজ্ঞাপনের উপর, বাইরে থেকে যে আয়টা আসবে সে আয়ের উপর। তাহলে প্রাইভেট টেলিভিশন নির্ভর করে যে সাধারণ দর্শকরা কোন জিনিসটা তাদের কাছে প্রিয়, সেই প্রিয় জিনিসটাকে তারা দেখানোর চেষ্টা করে। আর বাংলাদেশ টেলিভিশন কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করতে পারে। আমরা যেটা করতাম সেটা হচ্ছে যে আমরা মনে করছি যে এই অনুষ্ঠানটা করলে এটা একটা ভালো অনুষ্ঠান হবে। আমাদের মানে একটা নীতি আছে, যারা সংস্কৃতি কর্মী, আমরা যারা নাটক করেছি, মঞ্চ নাটক করেছি, যে আগে তোমার ভালো লাগতে হবে। আগে তুমি যদি নির্দেশক হও বা প্রযোজক হও, পরিচালক হও, আগে তোমার ভালো লাগতে হবে যে এইটা তুমি মনে করছো যে এই অনুষ্ঠানটা তো ভালো হবে। এইটা যদি ভালো হয় তাহলে ওই অনুষ্ঠানটা ভালো করার জন্য যা যা উপকরণ, মানে শিল্পীদের নির্বাচন করা কিন্তু একটা কঠিন কাজ, তারপরে সেটার শুটিং করা, সেট, লাইট ইত্যাদি সব কিছু মিলে আপনারা জানেন যে এই পুরো জিনিসটাকে ধারণ করা, এবং একটা ভালো জিনিস যদি হয়, ভালো প্রোগ্রাম যদি অন এয়ারে যায়, দর্শকরা কিন্তু সেটা দেখবে। হ্যাঁ, আর আপনি মনে করছেন যে আজকে এই অনুষ্ঠানটা, এই ছায়াছবির এই অনুষ্ঠানটা দর্শক দেখে, সুতরাং এইটাই আমি করব, 2 দিন পরে দর্শক দেখবে না, কারণ দর্শকদের রুচি কিন্তু পরিবর্তনশীল, তাই না? রুচি পরিবর্তনশীল। আপনাকে আবিষ্কার করতে হবে যে এখন আমি কোন ভালো কাজটা করব। আপনি একসময় কিন্তু বাংলাদেশ টেলিভিশনে বিশ্ব নাটক হতো, এবং আমিও করতাম সেই বিশ্ব নাটক। সাঈদ আহমেদ নামে একজন খুব নামকরা সাহিত্যিক ছিলেন, এবং একসময় বাংলাদেশ টেলিভিশনের ডিজিও ছিলেন, সচিবও ছিলেন সাঈদ আহমেদ। ওনার কয়েকটা নাটক আছে, একটু অ্যাবসার্ড ধরনের নাটক লিখতেন উনি। তা উনি বিশ্ব নাটক, মানে সারা পৃথিবীতে যে নামকরা নাটক, সেই নাট্যকারদের উপর এবং সেই নাটকের একটু কিছু অংশ নিয়ে আমরা নাটক করতাম। এবং এইটা প্রথমে নাম ছিল বৃত্তের বাইরে, তারপরে নাম হলো বিশ্ব নাটক। এবং এটা শুরু করেছি আমি, বহুদিন ধরে কাজ করেছি, পরে ফরিদুর রহমানও কিছুদিন এটা প্রযোজনা করেছেন। এবং সবচেয়ে মজার জিনিস জানেন, যে এই বিশ্ব নাটক, সেই মানুষ কোনদিন নাম শোনে নাই সেসব নাটকের, সেই নাট্যকার এবং সেই নাটক যখন আমরা সম্প্রচারিত হতো, আমরা নির্মাণ করতাম, প্রচুর দর্শক ছিল এটার। এবং সবচেয়ে বেশি দর্শক ছিল যারা নাটক ভালোবাসত। হ্যাঁ, তা এইরকম আপনাকে বের করতে হবে। তারপরে দেখেন আপনার এক সময় বাংলাদেশ টেলিভিশনে কত নামকরা উপস্থাপক, কত নামকরা শিল্পী তৈরি হয়েছে। সেই
আজকে উপস্থাপক কোথায়? সেই সব উপস্থাপক কোথায়? এই যে আমরা যদি রেজাউর রহমানের কথা বলি, আমরা যদি আনিসুল হকের কথা বলি, আমরা যদি সেই অধ্যাপক আব্দুল্লাহ সাইদ, ওনারা যে কাজ করেছেন, ইভেন পরবর্তীকালে আমি শফিক রেহমানকে নিয়েও একটা কাজ করেছি সোনার হরিণ নামে, সরাসরি একটা অনুষ্ঠান করতেন। হ্যাঁ, সোনার হরিণ, এবং তারপরে মোহাম্মদ জাহাঙ্গীর, হ্যাঁ উনি কিছু বেশ সরাসরি নামে একটা অনুষ্ঠান করতেন মোহাম্মদ জাহাঙ্গীর, দর্শক মতামত এবং অন্যান্য কিছু নিয়ে। এবং যখন কোথাও এই প্রাইভেট টেলিভিশন আসে নাই, তখন কিন্তু বাংলাদেশ টেলিভিশনের সরাসরি অনুষ্ঠান, মানে একদম লাইভ অনুষ্ঠান এটা হতো, টক শো, এবং সেটারও প্রযোজক আমি ছিলাম। সুতরাং মোহাম্মদ জাহাঙ্গীরের সেই সময় যে আধুনিকতা, মানে অনুষ্ঠানে এবং তার রেফারেন্স রাখা, যে আলোচনাগুলি হচ্ছে সেগুলি লিপিবদ্ধ করে রাখা, এটা একটা বড় বিষয় ছিল। আপনাকে আরেকটা জিনিস বলি যে 1996 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ছিলেন আজকের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি কিন্তু তখন তথ্য মন্ত্রণালয়টা দেখতেন। তো উনি একদিন আমাদেরকে ডাকলেন যে এই নির্বাচন নিয়ে একটা আন্তর্জাতিক মানের অনুষ্ঠান করা যায় কিনা। তার নির্বাচন নিয়ে আপনারা সব দল যদি অংশগ্রহণ করে তাহলে একটা ভালো অনুষ্ঠান তৈরি হতে পারে। তা আমরা বললাম যে স্যার আপনিও সহযোগিতা করবেন, আমরা অনুষ্ঠান একটা পরিকল্পনা করছি। তখন আমরা একটা অনুষ্ঠানের পরিকল্পনা করলাম, সবিনয়ে জানতে চাই নামে, এবং আনিসুল হক তখন জনপ্রিয় উপস্থাপক, ওনাকে বললাম, উনি সাথে সাথে রাজি হয়ে গেলেন, এবং এটার একটা নীতিমালা তৈরি হলো যে আমরা কাদের ডাকবো। এখানে তো কয়েকশো রাজনৈতিক দল আছে, কিন্তু আমরা সব দলকে তো ডাকতে পারি না। তখন আমরা নীতিমালা করলাম যে গত সংসদে যাদের 10% আসন আছে তাদেরকে আমরা ডাকবো। তাই 10% আসনে আপনার বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামায়াতে ইসলামী, এই 4টা দল নির্বাচিত হলো। 4টা দলের প্রধান যে ব্যক্তি, যারা প্রধান যারা, তারা 4জন থেকে 4টে দল থেকে প্রতি দল থেকে 3 জন করে নির্বাচন করা হলো, যে তারা আসবেন এবং দর্শকদের প্রশ্নের উত্তর দেবেন। দর্শক মানে একটা প্যানেল ছিল, সাংবাদিক ছিল 3 জনের একটা প্যানেল, আর বেশ কিছু দর্শক ওখানে বসে থাকতেন, গণমাধ্যম কর্মী, তারপর অন্যান্য থেকে। তাদেরকে নিয়ে সেই যে অনুষ্ঠানটা হলো, 4টা দলই অংশগ্রহণ করলো, এবং এই ধরনের কিন্তু নির্বাচনী অনুষ্ঠান পরবর্তীকালে কিন্তু আমরা আর দেখি নাই। হ্যাঁ, 4টা দলে অংশগ্রহণ করেছিল, এবং আমাদের মনে হলো যে এটা নিয়ে একটা বই বের করা দরকার, যেটা আমি বললাম, যে সেগুলি আমাদের রেকর্ড করা ছিল। এবং আমরা সবিনয় জানতে চাই নামে 1997 ফেব্রুয়ারিতে প্রকাশ করলাম এই বইটা, যেখানে 4টা দলেরই তাদের সমস্ত বক্তব্যগুলি আছে। এবং পরবর্তীকালে দেখেছি তারা অনেক দলই যে বক্তব্য রেখেছিলেন, পরবর্তীকালে হয়তো সেগুলি বাস্তবায়িত হয়নি, কিন্তু রেকর্ড তো আছে, বইটা তো আছে। তা সুতরাং এই ধরনের আমার পরিকল্পনা ছিল, বুঝছেন, যে আমাদের ভালো ভালো যে সমস্ত অনুষ্ঠান এবং আমাদের যে সমস্ত ভালো ভালো নাটক হয়, এগুলি স্ক্রিপ্ট বা এগুলি পাণ্ডুলিপি সংরক্ষণ করা এবং প্রকাশ করা। এবং আমার ইচ্ছা ছিল যে বাংলাদেশ টেলিভিশনেরই একটা প্রকাশনা বিভাগ থাকতে পারে। এটা বিদেশের বহু টেলিভিশন আছে, তাদের নিজস্ব প্রকাশনা বিভাগ। এই যে আজকে বিচ্ছিন্নভাবে যে বইগুলি বেরোচ্ছে, রেজা বেশ কিছু বই লিখেছে, ফরিদুর রেজা সাগর অনেকগুলি বই লিখেছেন, আমি লিখেছি, যে কারণে আমার কাছে বেশ কিছুই ছিল যে এই তত্ত্বগুলি থাকা দরকার। আর বাংলাদেশ টেলিভিশনের উল্লেখযোগ্য 2টা জিনিস হচ্ছে যে বাংলাদেশ টেলিভিশনের 25 বছর এবং 50 বছর, এটা নিয়ে 2টি স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছিল। এই জায়গা নিয়ে তো যেহেতু আহমেদ রেজাউর রহমান যেহেতু কাজ করছেন, অনেকগুলো কথা কিন্তু আজকে খমরন স্যারের কাছ থেকে উঠে আসলো যে কি করা যেতে পারে। এই জায়গা থেকে আসলে আপনি আগামীতে যদি পরিকল্পনা করেন বাংলাদেশ টেলিভিশনকে নিয়ে বা সর্বোপরি একটি টেলিভিশন ইন্ডাস্ট্রিকে নিয়ে আসলে কাজ করার বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি কি করতে চাইবেন? আসলে দর্শককে নিয়ে কেউ ভাবে না। আগেই হারুন ভাই যেটা বললেন, দর্শককে নিয়ে ভাবার সময় মানে প্রাইভেট টেলিভিশনগুলো খুব কম, আর বিটিভির এটা অনেক বেশি আছে। তো বিটিভির এখন কি নাটকের মহড়াই হয় না।
আগে যেটা কম্পালসারি ছিল, যে নাটকের হারুন ভাই তো নিশ্চয়ই এটার মধ্যে দিয়ে গিয়েছেন, আমি নিজে দেখেছি, আমার কয়েকটা নাটক গেছে টেলিভিশনে, তখন দেখছি নিয়মিত মহড়া হতো। এখন স্ক্রিপ্ট সেটে গিয়ে নেয় আর্টিস্টরা, ওখানে 2 লাইন পরে নিজের মতো করে সংলাপ বলে দিচ্ছে। আচ্ছা, এতে কি হচ্ছে যে নাটকের না প্রডিউসার পড়ছে নাটক, না আর্টিস্ট পড়ছে নাটক, কোয়ালিটি আসলে কিছু হচ্ছে না। তো এখন বিটিভিকে ঢেলে সাজাতে হবে, এবং পুরো টেলিভিশন সেক্টরটা আসলে অনলাইন মিডিয়ায় এসে টেলিভিশন দর্শকটা এমনিতেই কমে গেছে। এক্স্যাক্টলি। এবং এটা যদি এখনই কেউ মানে সিদ্ধান্ত হাল না ধরে, টেলিভিশন এটা টিকবে না। কারণ আচ্ছা, আমি এই প্রসঙ্গে বলি যে মহড়ার কথা যখন বললো রিহার্সাল, আমার একটা নাটক ছিল মহাপ্রস্থান। আপনি চিন্তা করতে পারবেন যে সেই সময় 1.5 মাস এটার মহড়া করেছে বিটিভি ভবনে, 1.5 মাস, এবং সেখানে সব নাম করা অভিনেতারা ছিলেন, যেখানে মানে আজকাল অনেকেই খুবই মানে তারা কেউ কখনো আসতে কিন্তু দ্বিধা করেন নাই। জি জি। হ্যাঁ, তারপরে আরও যেটা নাটক আমার সাধারণত 4 দিন থেকে 7 দিন হতো রিহার্সেল হতো, কমপক্ষে 4 দিন তো করতেই হতো, এবং রিহার্সেল ফি দেওয়া হতো। কিন্তু এর বেশি যারা করতো ওরা নিজেদের আগ্রহেই করতো, বুঝছেন। আমার মনে আছে যে নাটক করতে গিয়ে যখন আর্টিস্টদের সাথে কথা বলে নাট্যকারকে পরামর্শ দিল আর্টিস্ট, যেটা এইভাবে করলে বোধহয় একটু ভালো হয়, করবেন কিনা। মানে এই সময় সবাই ইনভলভমেন্ট, নিজেরাও ইম্প্রোভাইজ করার চেষ্টা করতেন। শুধুমাত্র একজনের কাজ বলে বা একজন লিখেছেন তারই আসলে ডেডিকেশন থাকবে ওটা না। এখানে একটা জিনিস বলি আপনাকে, সেটা হচ্ছে যে আপনি তো নাট্যকার, আপনি যখন পরিচালকের হাতে আসবে, সেই পরিচালক যদি জানে কিভাবে নাটকটা নির্মাণ করতে হবে, তাহলে সবকিছু পরিচালকের উপর ছেড়ে দেওয়া উচিত। কিন্তু আজকাল যেটা হয় যে একজন লিখে দিচ্ছেন, তিনি হয়তো রিহার্সেল করাচ্ছেন, আরেকজন শিল্পী বলছেন যে না এইভাবে করি ওইভাবে করি, মানে নাটকের যে একটা টিম স্পিরিট, নাটকের যে একটা মানে এটা একটা প্রশিক্ষণ, বুঝছেন, যে পরিচালক বা প্রযোজকের কথার বাইরে কেউ যাবে না। তা সেই পার্সোনালিটিটা তো থাকতে হবে যিনি নাটক নির্মাণ করবেন, যিনি নাটকের প্রযোজক তার। তা সেই জিনিসটার অভাব হয়তো আছে, আমি জানি না, অভাব পুরোটাই আছে এখন। সত্যিই তাই। আসলে এই বিষয়ে আমরা অনেক কথা বলতে পারবো, কথা বলার আছে, আলোচনা করা আছে, এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে এবং সকলে মিলে কাজ করে যদি এই ইন্ডাস্ট্রিটাকে ঢেলে সাজানো যায়, বাংলাদেশ টেলিভিশনকে আবার নতুন করে ঢেলে সাজানো যায়, আমরা আশা করি সেই পূর্বের জৌলুসটা আমরা স্বর্ণালী সময়টা আবার ফিরিয়ে আনতে পারবো। অনেক ধন্যবাদ আপনাদেরকে আজকের আয়োজনে অংশ নেওয়ার জন্য। সময় শেষ হয়ে এসেছে, বিদায় নিতে হবে। ভালো থাকবেন, শুভেচ্ছা, শুভকামনা। সবার জন্য শুভকামনা। খুব ভালো করছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।